গুড ইভিনিং। কেমন আছো সকলে বলো। আজকে তোমাদেরকে কিছু নতুন চ্যাপ্টার একটু শুরু করার কথা ছিল, তো আজকে কিছু গল্প করা যাক। তোমাদের মনে হচ্ছে স্যার গল্প যদি বলবেন, পিছনে আবার লেখা আছে সাবজেক্ট বিষয় বংশগতি, এই বংশগতি সংক্রান্তে আমরা কিছু গল্প করব আর একজন বিজ্ঞানীর কথা তোমাদেরকে আজকে বলবো। খুব চাপ নেওয়ার দরকার নেই। আমরা যেটা দিয়ে শুরু করব, আর যেটা ভোজের কথা দিয়ে শুরু করা যায়। তোমরা মুখে ভাত বা অন্নপ্রাশন বাড়িতে গিয়েছো তো? এখানে দেখবে এই যেদিন অনুষ্ঠান সেদিন নানা রকম গিফট নিয়ে ওই ছেলেকে গিফট দেওয়ার জন্য অনেকেই আসে, অনেক অতিথি আসে। সবার মুখে হাসি আনন্দ, এবং তাদের মুখ থেকে কাছাকাছি যদি থাকো যে কথাগুলো বলে একটু খেয়াল করে দেখবে, সেই ছেলের প্রশংসায় সবাই ভরিয়ে দেয়। এই ছেলের মুখটা বাবার মতো হয়েছে, এই ছেলের চোখটা ওর মায়ের মতো হয়েছে, নাকটা ওর দাদুর মতো হয়েছে, বা তার পাগুলো দেখতে তার ঠাকুমার মতো। এরকম নানা রকম আমরা তুলনা শুনতে পাই। তো এগুলো কি ঠিক, না তারা কিছু বাড়িয়ে বলে? এগুলো বেশিরভাগই ঠিকই বলেন তারা। মানে ওরকমই হয় যে বাবার সাথে, মায়ের সাথে, ঠাকুমা ঠাকুরদা এদের সাথে কিছু কিছু বৈশিষ্ট্যের মিল থাকে। তো এই মিলগুলো কিভাবে আসছে আমরা কখনো ভেবে দেখেছি কি যে এই মিলগুলো কিভাবে আসে? আবার দেখো, একই বাবা মায়ের এই দুটো সন্তান, দুজনে কি একই রকম হয়? হয় না। দু ভাই দেখবে আলাদা আলাদা বৈশিষ্ট্য। আবার তোমরা যমজ ভাইদের কথা জানো, অনেক যমজ দেখেছো তোমরা। অনেকেই বলে থাকে যে যমজরা নাকি একই রকম দেখতে হয়। তোমাদের কি মনে হয় যমজরা দেখতে একই রকম? দেখেছো কোথাও যে দুজন যমজ হুবহু একই রকম? আমার তো মনে হয় এরকম নেই কোথাও। তাদের হয়তো বেশি মিল আছে, যমজ হওয়ার জন্য তাদের মিল বেশি আছে, কিন্তু তাদের মধ্যে গড়মিলও কিন্তু কম নেই, অনেক তাদের মধ্যে পার্থক্য আছে। আমরা যদি খুব কাছ থেকে তাকে লক্ষ্য করি, তাদেরকে দেখা যাবে তাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তাহলে যমজদের মধ্যেও কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। আর ওই যে আগেই বললাম যে কি বাবা মায়ের সন্তানদের মধ্যেও বৈশিষ্ট্য একরকম হয় না। আবার একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, যে কোনো বাবা মায়ের দুটো সন্তানের মধ্যে একজনের হয়তো হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া আছে, কিন্তু অন্য একটি সন্তান সে সুস্থ স্বাভাবিক, এরকমও হতে পারে। কেন এরকম হয় বলো? এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা আজকে, যেটা আমাদের বিষয় বংশগতি। বংশগতি সংক্রান্তই আমরা কিছু আলোচনা করব। তোমাদের মনে হচ্ছে স্যার গল্প বললেন আর এখন বংশগতি শুরু করছেন? না, আমরা গল্পই বলবো, আজ গল্পই বলবো শুধু। তো এই প্রশ্নগুলোরও আমরা সেই সঙ্গে সঙ্গে উত্তর খোঁজার চেষ্টা করব যে এরকম কেন হয়, বৈশিষ্ট্যগুলো, বা আমরা হুবহু কেন বাবা মায়ের মতো তো আমরা হয়নি। বাবা মায়ের সাথে আমার কিছু হয়তো মিল আছে, কিন্তু একই রকম বাবার মতো বা মায়ের মতো আমি হয়নি। আমার কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো এলো কোথা থেকে? বা আমার এই বৈশিষ্ট্যের সঙ্গে আমার ঠাকুরদার মিল আছে। এই ব্যাপারগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য বা এগুলোর উত্তর পেতে গেলে আমাদেরকে এই বংশগতি সম্পর্কে জানতে হবে। এই বংশগতি আলোচনা করার আগে ওই যে তোমাদেরকে বললাম যে আজকে একটা গল্প বলবো, একজন বিজ্ঞানীর কথা বলবো। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এই বিজ্ঞানী বর্তমান চেক প্রজাতন্ত্রের ব্রনো শহরে জন্মগ্রহণ করেন 1822 সালে। 1822, এখন আমরা আছি 2020।
তাহলে প্রায় 200 বছর আগে এই বিজ্ঞানীর জন্ম চেক প্রজাতন্ত্রের ব্রনো শহরে, এবং অতি সাধারণ পরিবারে মেন্ডেলের জন্ম। তার পিতা ছিলেন একজন কৃষক। তাহলে কৃষক পরিবারে মেন্ডেল জন্মগ্রহণ করে 1843 সালে নিজ চেষ্টায় উচ্চশিক্ষা লাভের জন্য তিনি চলে আসেন একটা মঠ, অগাস্টিনিয়ান মনেস্ট্রি বা অগাস্টিনিয়ান মঠে তিনি যোগদান করেন, এবং ওই মঠের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি মেন্ডেলকে খুব ভালোবাসতেন। ওখান থেকে তিনি স্নাতক উপাধি লাভ করেন। স্নাতক হওয়ার পর ওই মঠে ধর্মযাজক পদে তাকে যোগ করে নেওয়া হয়, এবং স্থানীয় একটি স্কুলে শিক্ষকতার কাজেও তিনি যুক্ত হন। ওই মঠের অধ্যক্ষ মেন্ডেলের উপর, ওই যে আগেই বললাম যে মেন্ডেলকে খুব ভালোবাসতেন, তিনি তার কাজে খুব প্রীত হয়ে তাকে অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভের জন্য পাঠান। সেখানে তিনি 2 বছর উচ্চশিক্ষা লাভ করেন বিভিন্ন বিষয়ে, পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, কীটতত্ত্ব, উদ্ভিদ শারীরবিদ্যা আর প্রত্নতত্ত্ববিদ্যা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করেন, এবং ওখানে শিক্ষা লাভের পর আবার তিনি ব্রনো শহরে ফিরে আসেন, ওই আগের মঠে তিনি ফিরে আসেন, এবং সেখানে এসে তার গবেষণার কাজ শুরু করেন। আমরা এই বিজ্ঞানী মটর গাছ নিয়ে গবেষণা করার জন্য বিখ্যাত হয়ে আছেন। তো তিনি তার ওই মঠে আসার পর পুরো দমে তার গবেষণার কাজ চালাতে থাকেন। মটর গাছ নিয়ে তিনি গবেষণা করেছিলেন। তো এটা এরকমভাবে বলা ভালো যে মেন্ডেল মটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা চাষ করতেন তার বাগানে, ওই মঠের বাগানে মটর গাছ উনি চাষ করতেন, এবং সেই চাষ করার ফলাফলটা লিখে রাখতেন, কোন বছর কেমন ফল হলো, কোন গাছের মধ্যে কেমন বীজ লাগানো হয়েছিল, সেটা থেকে কি পাওয়া গেল, এই তথ্যগুলো তিনি তার ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেন। এটাই মেন্ডেলের একটা ছিল যে তিনি তার সমস্ত তথ্যকে এক জায়গায় লিপিবদ্ধ করে রেখেছিলেন। তাহলে ওনার 8 বছরের প্রচেষ্টায় উনি যা কিছু তথ্য পেয়েছিলেন সব তথ্যগুলোকে এক জায়গায় একত্রিত করে রেখেছিলেন, এবং সেই তথ্যগুলোকে উনি 1865 সালে সম্ভবত ফেব্রুয়ারি মাসের 8 তারিখ উনি এগুলোকে প্রকাশ করেন। তো সেই সময় মেন্ডেলের এই এগুলো খুব সমাদৃত হয়নি। এরপর 1868 সালে মেন্ডেল নিজেই ওই মঠের অধ্যক্ষ নির্বাচিত হন। তাহলে স্বভাবতই যখন অধ্যক্ষ হয়ে গেলেন তখন তার প্রশাসনিক কাজ অনেক বেড়ে গেল। তাহলে প্রশাসনিক কাজ বেড়ে যাওয়ার কারণে তার এই মেন্ডেলের মটর গাছ নিয়ে যিনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন সেই কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেল, এবং তিনি যে শিক্ষকতা করতেন সেই কাজটাও ওনাকে ছেড়ে দিতে হয়। পুরোপুরি অধ্যক্ষ হিসাবে ওই মঠের উন্নতির জন্য বাকি জীবনটা উনি কাজ করে যান। 61 বছর বয়সে 1884 সালে এই বিজ্ঞানীর মৃত্যু হয়। তিনি তার জীবদ্দশায় তিনি যে কি আমাদের জন্য রেখে গেছেন বা বিজ্ঞানের একটা বিশাল জিনিস আবিষ্কার করে গেছেন তা তিনি নিজেও জেনে যেতে পারেন। ওনার মৃত্যুর 16 বছর পরে 3 জন বিজ্ঞানী, হল্যান্ডের একজন বিজ্ঞানী হুগো দা ভ্রিস, নামটা মনে রাখবে বিজ্ঞানীগুলোর নাম, হল্যান্ডের বিজ্ঞানী হুগো দা ভ্রিস, জার্মানির বিজ্ঞানী কার্ল কোরেন্স, আর আরেকজন অস্ট্রিয়ার বিজ্ঞানী ছিল এরিক ভন শেরমার্ক। এই 3 জন বিজ্ঞানী পৃথকভাবে মটর গাছ নিয়ে গবেষণা করে মেন্ডেল যে সিদ্ধান্তে উপনীত হয়েছিল সেই সিদ্ধান্তই
তারাও পৌঁছান। তারা কিন্তু পৃথকভাবে গবেষণা করেছিলেন এবং সবাই একই ফল পেয়েছিলেন, যে ফলটা মেন্ডেল আগেই 1865 সালে তিনি প্রকাশ করে গেছেন তার তত্ত্বগুলিকে। এরা মেন্ডেলের ওই তত্ত্বগুলোকে সকলের সামনে আনেন। এই জন্য মেন্ডেলকেই বংশগতিবিদ্যার জনক বলা হয়, ফাদার অফ জেনেটিক্স। বংশগতিবিদ্যার জনক বলা হয় বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে। এটা খুব ভালো করে একটু মনে রাখবে যে এই বিজ্ঞানী যতদিন জীবিত ছিলেন তিনি বুঝে যেতে পারেননি যে এই মানুষকে কি আমি দিয়ে গেলাম। মেন্ডেল যখন এই গবেষণা করেছিলেন তখন বিজ্ঞান এত তো আর এগোয়নি। আমরা এখন জেনে গেছি ক্রোমোজোম, জেনে গেছি ক্রোমোজোমের জিন, জেনে গেছি। সেই জিন, ক্রোমোজোম এই জিনিসগুলো সম্পর্কে কোনো আইডিয়া আজ থেকে ওই 200 বছর আগে ছিল না। কিন্তু সেই সময় তিনি যে তথ্যগুলো লিখে গেছেন, যে মোটর গাছ পরীক্ষা নিয়ে যে ফলাফলগুলো লিখে গেছেন, সেটা এক যুগান্তকারী ঘটনা, যা থেকে আমরা পরবর্তী সময়ে ওই মেন্ডেলের বিদ্যা প্রয়োগ করে এই যে আধুনিক কালের আমরা যে সমস্ত উন্নত মানের শাকসবজি বা সংকর প্রজাতির বিভিন্ন প্রাণী পেয়েছি, এগুলো কিন্তু ওই মেন্ডেলের পরীক্ষার বা তার গবেষণার ফলাফল স্বরূপেই। তার গবেষণা আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো পেতে সাহায্য করেছে। তো যাই হোক, তাহলে এই বিজ্ঞানী 61 বছর বেঁচে ছিলেন, কিন্তু জীবদ্দশায় তিনি দেখে যেতে পারেননি তার গবেষণার স্বীকৃতি। পরবর্তী সময়ে সমস্ত বিজ্ঞান মহল, সমস্ত বিজ্ঞানীরা মেন্ডেলের এই তত্ত্বকে মেনে নেন এবং তাকেই বংশগতিবিদ্যার জনক বলা হয়। তো একটু আগে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে ওই যে আমাদের বৈশিষ্ট্যের যে পার্থক্য, এই পার্থক্যগুলো কেন হয় এগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। বলেছিলাম যে আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে আসে, কেন হয়। এটার জন্যই জানতে গেলে আমাদেরকে এই বংশগতি সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। বংশগতি কাকে বলে, কি জিনিস বংশগতি? বংশগতি হচ্ছে জীবের জিন নিয়ন্ত্রিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলির এক বংশ থেকে অপর বংশে সঞ্চারিত হওয়াকেই বংশগতি বলে। জীবের জিন নিয়ন্ত্রিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলির এক বংশ বা এক জনু থেকে অন্য জনুতে সঞ্চারিত হওয়াকেই বংশগতি বলে। লিখে দিচ্ছি, জীবের জিন নিয়ন্ত্রিত, জিন নিয়ন্ত্রিতটা পরে আমি তোমাদের ব্যাখ্যা করছি। জিন নিয়ন্ত্রিত জীবের জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলি জীবের জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলির এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে। জীবের জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলির এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বংশগতি। জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য, এটার মানে কি? আমরা বৈশিষ্ট্য মানে কি বুঝি? যেমন
বৈশিষ্ট্য অনেক রকম হতে পারে। তার দৈর্ঘ্য কত, মানে দৈর্ঘ্য কেমন, উচ্চতা কেমন, লম্বা না বেটে, গায়ের রং কেমন, চোখ কেমন, নাক কেমন, এগুলো ওই কেমন যেটা সেটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। যে চোখটা কেমন, নাকটা কেমন, জিভ কেমন। জিভ কেমন বলতে কি মনে হচ্ছে? জিভ দু রকম হয়। দেখো আমরা অনেকে জিভকে এরকম ইউ আকৃতির গোটাতে পারি। চেষ্টা করে দেখো, সবারই হচ্ছে এরকম। জিভকে গোটাতে সবাই পারবে না। যারা এরকম গোটাতে পারে এই জিভটাকে বলে রোলার জিভ। দেখো যাদের তোমাদের হচ্ছে না, ওরকম গোল করতে পারছো না, জিভ সোজা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে স্বাভাবিক জিভ। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত। জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের সঞ্চারণকে বলা হয় বংশগতি। আর কিছু বৈশিষ্ট্য, যেমন ধরো একজন মাস্টারমশাই, তাহলে ওনার ছেলে কি মাস্টারমশাই হবে? হতেও পারে, না হতে পারে। কেননা উনি মাস্টারমশাই, সেটা তার কোনো বৈশিষ্ট্য নয়। বা একজন পুলিশের ছেলে কি পুলিশই হবে? গ্যারেন্টি নেই। হতেও পারে, আবার না হতে পারে। কেননা উনি যে পুলিশ, সেটা তার কোনো বৈশিষ্ট্য নয়। বৈশিষ্ট্য যদি হতো তাহলে সেটা তার ছেলের মধ্যেও যেত। তাহলে জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলো বংশগতিতে সঞ্চারিত হয়। জিন, এটা খুব ভালো করে মনে রাখবে যে আমাদের এই বংশগতি যখনই আলোচনা করব, আমরা বারবার পড়ব যে জীবের বৈশিষ্ট্যের সঞ্চারণ, এক বংশ থেকে বা এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারণ। কোন বৈশিষ্ট্যের সঞ্চারণ? না আমাদের জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের সঞ্চারণ। আমাদের এই বৈশিষ্ট্যগুলো, যেগুলোকে আমরা বৈশিষ্ট্য বলি, যেমন কেউ কিছু হয়েছে, কিছু লেখাপড়া শিখে কেউ কোনো একটা পদে জয়েন করছে, সেটা তার বৈশিষ্ট্য নয়। কেউ ডিএম হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, এগুলো তার বৈশিষ্ট্য নয়। আমাদের বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত যে বৈশিষ্ট্যগুলো প্রকৃতপক্ষে আমাকে রিপ্রেজেন্ট করছে বা একটা জীবকে রিপ্রেজেন্ট করছে, সেই বৈশিষ্ট্যগুলো যখন এক জনু থেকে আরেক জনুতে সঞ্চারিত হয়, তখন তাকে আমরা বলি বংশগতি। তো এই বংশগতি জানতে গেলে বেশ কিছু কথার সঙ্গে তোমাদের বেশ কিছু শব্দর সঙ্গে পরিচিতি থাকা দরকার। তাহলে আমরা পরবর্তী সময়ে যখন ডিটেলসে বংশগতি পড়ব, তখন আমাদের অনেক সাহায্য করবে। তো অনেকগুলো শব্দ আছে, আজ মাত্র কয়েকটা শব্দের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। পরবর্তী ক্লাসে বাকিগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করাবো। প্রথমে 1 নম্বরে আছে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। বৈশিষ্ট্য বা ক্যারেক্টার তোমাদেরকে পড়ানোর সময় বলছিলাম, বৈশিষ্ট্য কোনগুলো? বৈশিষ্ট্য ইংরেজিতে বলছে ক্যারেক্টার। ক্যারেক্টার বললে আমরা অন্য ধরনের জিনিস একটু বোঝা যায়। তাহলে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার কোনটা? বৈশিষ্ট্য হচ্ছে যেমন কোন একটা জীবের দৈর্ঘ্য, তার গায়ের রং, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। গায়ের রংটা কেমন, দৈর্ঘ্য কেমন, এগুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্য। এরকম ভাবে আমরা অনেক রকম বৈশিষ্ট্য, যেমন জীবদেরকে দেখবো, এক একটা জীবের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো এই বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে আরো কিছু কথা, যে কথাগুলো আমি তোমাদেরকে বলছিলাম যে পরবর্তী সময়ে পাবো। এলিল, এটা একেবারে নতুন শব্দ, তোমাদের কাছে একেবারে নতুন মনে হচ্ছে। এলিল কি, এর আগে নাম শুনুনি। এগুলোর পরিচিতি করানোর জন্য তোমাদেরকে এই কয়েকটা জিনিস আজকে বলছি, বাকিগুলো অন্য ক্লাসে হবে। আমাদের কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক বা একাধিক জিন দায়ী থাকে। তো এলিল হচ্ছে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়ার প্রত্যেকটিকে এলিল বলে। তাহলে কোনো একটা জায়গায় যেখানে সাধারণত জিনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে,
এই জিনগুলো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। এই বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়ার প্রত্যেকটিকে এলিল বলা হয়। তো সাধারণ ক্ষেত্রে কি হয় যে এক জোড়া বিপরীত ধর্মী এলিল, এই বিপরীত ধর্মী জিন কাছাকাছি আছে, তাদেরকে আমরা এলিল বলি। কিছু কিছু ক্ষেত্রে একাধিক জিনও থাকতে পারে, সেরকম ক্ষেত্রে এগুলোকে বলা হয় মাল্টিপল এলিল। আরেকটা কথা জানতে হবে, প্রকরণ। প্রকরণ মানে হচ্ছে পার্থক্য, জীবদের মধ্যে যে পার্থক্য। দেখো এখানে তোমরা যতজন বসে আছো, কেউ কারো মতো আছো? দুজন ছেলে আছো এখানে যে যারা একই রকম দেখতে, বা এমন কাউকে দেখেছো একই রকম? ওই যে আগে আমি বলছিলাম যে যমজ আমরা দেখেছি, কিন্তু যমজদেরকেও একেবারে মিল খুঁজে পাইনি, যে একই রকম দুটো যমজ কোথাও দেখিনি। তাহলে জীবদের মধ্যে কিছু পার্থক্য থাকে, একই প্রজাতির জীব কিন্তু তাদের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটাই হচ্ছে প্রকরণ। তাহলে জীবের মধ্যে প্রকরণ থাকে। আমাদের দেশের জনসংখ্যা 131 কোটি পেরিয়ে গেছে। এই বিশাল সংখ্যক ভারতবাসীর এত এত মানুষ, কিন্তু কোথাও আমরা দুটো হুবহু একই রকম মানুষ দেখতে পাচ্ছি না। এই যে জীবদের মধ্যে পার্থক্য, অন্য প্রাণীদের ক্ষেত্রেও যদি দেখো সেখানেও দেখা যাবে পার্থক্য আছে। জীবরা কখনোই একই রকম হয় না, তাদের মধ্যে কিছু না কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এই যে আলাদা থাকা, এটাই হচ্ছে প্রকরণ। আলাদা বৈশিষ্ট্য কিছু আছে, জীবরা হুবহু একই রকম হয় না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। এই পার্থক্যগুলোকে বলা হয় ভেদ বা প্রকরণ। প্রকরণ কেন সৃষ্টি হয় আজকে একটু বলে দিই, এটা একটু বলে দিই। প্রকরণ কেন সৃষ্টি হচ্ছে, তাহলে পার্থক্য কেন হচ্ছে? দুটো কারণে আমাদের এই প্রকরণের সৃষ্টি হয় বা এই পার্থক্যগুলোর সৃষ্টি হয়। এক নম্বরে হচ্ছে মিউটেশন। মিউটেশন এই যে একটু আগে একজন বিজ্ঞানীর নাম বললাম না, বিজ্ঞানী হুগো দা ভ্রিস, তিনি এই মিউটেশন তত্ত্বের প্রবক্তা। মিউটেশন কি? জীবদের মধ্যে হঠাৎ করে আকস্মিক কোনো পরিবর্তন যদি দেখা যায় এবং সেই পরিবর্তনটা যদি স্থায়ী হয়, তাহলে তাকে আমরা বলি মিউটেশন। জীবদের মধ্যে হঠাৎ করে কোনো পরিবর্তন এবং সেই পরিবর্তন যদি স্থায়ী হয়, অর্থাৎ তা যদি বংশগতিতে সঞ্চারিত হয়, তাকে আমরা বলি মিউটেশন। মিউটেশন কেন হয় বা এই মিউটেশনের কারণটা কি? তাহলে আমরা কি পড়ছিলাম যে প্রকরণ কেন হয়, এই মিউটেশনের জন্য প্রকরণ হয়। পরবর্তীতে পড়বো যে মিউটেশন কিভাবে হয়। আরেকটা আছে প্রকরণের কারণ, জিনের পুনঃসংযুক্তি। জিনের পুনঃসংযুক্তি। তোমরা কোষ বিভাজনের সময় পড়েছো, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের সময় ক্রোমোজোম খণ্ডের বিনিময় ঘটে। এই ক্রোমোজোম খণ্ডের বিনিময় হলেই ক্রোমোজোমের গায়ে জিনের সজ্জারীতির পরিবর্তন ঘটে যায়। আর জিনের সজ্জারীতির যদি পরিবর্তন ঘটে যায়, তাহলে জীবদের মধ্যে প্রকরণ দেখা যাবে। তাহলে মিউটেশন আর জিনের পুনঃসংযুক্তি, এই দুটোর কারণে আমাদের মধ্যে প্রকরণের সৃষ্টি হয়। জীবদের মধ্যে প্রকরণের সৃষ্টি হয়। ঠিক আছে তো? ঠিক আছে, আজকে এতটাই রাখি। তাহলে আমরা কি কি জানতে পারলাম? মেন্ডেল নিয়ে কিছু কথা জানতে পারলাম, বংশগতি কাকে বলে তা জানতে পারলাম, আর মাত্র 3টে জিনিস আজকে বলেছি, বৈশিষ্ট্য, এলিল, প্রকরণ। এগুলো একটু ভালো করে মনে রাখবে। বংশগতি কাকে বলে, প্রকরণ কাকে বলে, এলিল কাকে বলে, বৈশিষ্ট্য কোনটি, মিউটেশন কি, এগুলো মনে রাখার চেষ্টা করো। পরবর্তী ক্লাসে বাকি যে বৈশিষ্ট্যগুলো, বাকি যে শব্দগুলো, আমি বললাম বেশ কিছু শব্দের সঙ্গে আগে তোমাদের পরিচিতি
ঘটাতে হবে, তারপরে আমরা বংশগতি সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাব। আজকে তাহলে এতটাই থাক, ঠিক আছে।